গোপালপুর গ্রামটি ব্যবসায়ী গ্রাম নামেই বেশি পরিচিত। এই গ্রামে ছোট থেকে শুরু করে বিশাল বড় মাপের অনেক ব্যবসায়ীরাই বসবাস করেন। এই ব্যবসায়ীদের কেবলমাত্র হাটের দিনেই দেখতে পাওয়া যায়। হাটের দিন ছাড়া অন্যান্য দিন তারা অন্য গ্রামে যায় তাদের মালামাল বিক্রি করতে। গোপালপুর গ্রামটি তেমন একটা উন্নত না হলেও এখানে অসচ্ছলতা খুব একটা বেশি নেই বললেই চলে। গ্রামের বেশিরভাগ পুরুষেরা ব্যবসার কাজে ব্যস্ত থাকে, আর বাকি পুরুষেরা গ্রামের মোড়ল অমলবাবুর জমিতে কাজ করে। অমলবাবু গ্রামের মোড়ল এবং পাশাপাশি বাপ দাদার জমিদারি সূত্রে সম্পদ পাওয়ায় গোপালপুরের সব থেকে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত। তবে এত সম্পদ থাকলেও তিনি মানুষ হিসেবে খুব একটা ভালো নন। সকালবেলা চারিদিকে কুয়াশায় যখন ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশ, সেই কুয়াশা ঘেরা উঠানে দাঁড়িয়ে আছে হরিদাস। সকাল সকাল অমলবাবুর জমিতে কাজ করতে যেতে হবে। কাজের একটু দেরি হলে অমলবাবু নানা ধরনের কথা শোনাবেন, তাই তাড়াতাড়ি যেতে হচ্ছে তাকে। হরিদাসের পাশেই দাঁড়িয়ে তার স্ত্রী গৌরী এবং একমাত্র মেয়ে রিয়া। শীতে থরথর করে কাঁপলেও বাবার সাথে কথা না বলা পর্যন্ত ঘরে যাবে না বলে পণ করেছে সে। তার জেদের কাছে হার মেনে তাকে আর কিছুই বলেনি গৌরী। কে রে মা, এই কুয়াশার মধ্যে উঠোনে দাঁড়িয়ে আছিস কেন? দেখো দেখি, শীতে কেমন থরথর করে কাঁপছে মেয়েটা। তোমাকেও বলি গৌরী, তুমি মেয়েটাকে একটু শীতের কাপড় পরিয়ে দেবে না? হ্যাঁ, তোমার মেয়ে যে আমার কত কথা শোনে। আমি যদি বলি বাঁ দিকে যা, তো সে যাবে ডান দিকে। বলি তোমার মেয়েকে যা বলার তুমিই বলো, আমি ওসব পারবো না বাপু। কে রে মা, তোর মা এসব কি বলেছে? এগুলো তো মোটেও ভালো কথা নয়। মায়ের সব কথা শুনতে হবে, কেমন? কিন্তু বাবা, আমি তো মায়ের সব কথা শুনি। তার মানে আমি কি তোর বাবাকে মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার তোমরা থামো, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। আমি আসি, কেমন? গিন্নি, আমি তাহলে আসছি, তুমি এদিকটা সামলে রেখো। এই বলেই হরিদাস বাড়ি থেকে বেরিয়ে যেতে গেলেই পেছন থেকে হরিদাসকে ডাক দিল রিয়া। ও বাবা, আজ বাড়ি ফেরার সময় একটা জিনিস আনবে গো, তাহলে মা সন্ধেবেলা আমাদের জন্য কিছু পিঠে বানিয়ে দেবে। জিনিস? তা রিয়া মা, সেই জিনিসখানার নামখানা কি? শিগগিরই নামখানা বলে ফেলো দেখি। তুমি তার নাম জানো না? গুড় বাবা, গুড়। বিকেলে বাড়ি আসার সময় তুমি একটু নলেন গুড় এনো। নলেন গুড়? তার যে অনেক দাম রে মা। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর যদি কর্তা কিছু টাকা দেন তাহলে আনবো খন, কেমন? আরে তুমি যাও তো বাপু, মেয়ের সব কথাই কি শুনতে হবে নাকি? ওর তো সারাক্ষণই শুধু খাওয়ার গল্প। থাক গিন্নি, মেয়েটাকে আর কিছু বলো না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, ঠিক আছে। এরপর বাড়ি থেকে চিন্তিত মুখে বেরিয়ে যায় হরিদাস। উঠোনে তখন একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে থাকে গৌরী। পাশে হাসি মুখে বাবার দিকে তাকিয়ে থাকে রিয়া। বিকেলের ঝলমলে রোদে অমলবাবুর দালান বাড়ির বারান্দায় বসে আছেন অমলবাবু। শীতকালে বিকেলের এই রোদে বসলেও তেমন একটা লাভ হয় না। রোদের মিষ্টতার সাথে শিরশিরে বাতাস এসে শরীরকে যেন আরও শীতল করে দিয়ে যায়। তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে আছে গোপাল। এই সময় তাকে দেখে খানিকটা বিরক্ত হচ্ছেন অমলবাবু। তিনি মনে মনে ভাবছেন, এই সময়ে নিশ্চয়ই গোপাল এসেছে কমলাদের জন্য মাইনে চাইতে। যা ভেবে
বিরক্তি ভাবটা যেন আরও খানিকটা বেড়ে গেল অমলবাবুর। কি রে গোপাল, তুই এই সময় আর এমন হাত জোর করে দাঁড়িয়ে আছিস কেন? এই আগে আগে কর্তামশাই, আজকে যদি কামালাদের মাইনেটা দিতেন। এই কয়েকদিন ধরেই তো আজ দেবো কাল দেবো করে আর দিচ্ছেন না। গোপালের কথা শুনে রাগে ফেটে পড়লেন অমলবাবু। আমি তাদের মাইনে না দিলে কে দেয়? বলি, তোর বাবা এসে কি তাদের মাইনে দিয়ে যায়? আগে কর্তামশাই, আমি আপনাকে সে কথা বলিনি। আমি শুধু বলতে চেয়েছি যে দূর হয়ে যা, দূর হয়ে যা এই মুহূর্তে আমার সামনে থেকে। তোর সাহস হয় কি করে আমার সামনে এভাবে কথা বলার? আগে কর্তা, যাচ্ছি, কিন্তু আজ কামলারা মাইনে চাইলে তাদেরকে কি বলবো? বলি, তাদের এত মাইনে চাওয়ারই বা কি হলো? তাদের টাকা কি আমি মেরে দেবো নাকি? আগে কর্তামশাই, আমরা গরিব মানুষ। এই মাইনের টাকা দিয়েই তো আমাদের পুরো সংসার চলে, পেটে দুটো ভাত দিতে পারি। এক কাজ কর, যার যার মাইনে নিয়ে সমস্যা হচ্ছে তাকে তাকে বল তারা যেন আমার কাজ ছেড়ে দিয়ে চলে যায়। আগে কর্তামশাই, তাই বলবো। তা গোপাল, তোরও কি কোনো সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হলে তুইও তো চলে যেতে পারিস। অমলবাবুর কথার আর কোনো উত্তর দিল না গোপাল। সেইখানটাতে চুপ করে দাঁড়িয়ে রইল সে। গোপালকে চুপ করে থাকতে দেখে আর কোনো কথা বললেন না অমলবাবুও। সারাদিনের কাজ শেষে সন্ধ্যাবেলা অমলবাবুর বাড়ির উঠানে এসে দাঁড়িয়েছে কৃষকেরা। তাদের সামনেই গোমরা মুখে দাঁড়িয়ে আছে গোপাল। অমলবাবু সোজা ভাষায় বলে দিয়েছেন আজকে তাদের কোনো মাইনে দেওয়া হবে না। এই কৃষকদের এখন কি জবাব দেবে সেটাই যেন ভেবে যাচ্ছে গোপাল। ওদিকে মাইনে মাইনে করে বেশ ব্যস্ত হয়ে পড়েছে হরিদাস সহ বাকি সকলেই। হ্যাঁ রে গোপাল, সেই কখন থেকে তোকে বলছি কর্তার কাছে গিয়ে মাইনেটা এনে দে। তুই দেখছি কোনো কথাই বলছিস না। ঘটনা কি বলতো? তোমাকে যে কি বলি সেটা আমি ভেবে পাচ্ছি না গো হরিদাস দাদা। কেন? কর্তা ঠিক কি বলেছে বলতো গোপাল? সে রোজ রোজ এমন করছে কেন? আমরা সারাদিন খেটে মরি, অথচ তিনি আমাদের মাইনেটা ঠিকমতো দিতে চাইছে না। এভাবে কি কাজ করা যায়? কর্তা বলেছেন, এইভাবে যদি তোমরা কাজ করতে না পারো তাহলে কাজ করার আর কোনো প্রয়োজন নেই। গোপালের কথা শুনেই যেন মাথায় রক্ত উঠে গেল হরিদাসের। এ আবার কেমন কথা? রাগে পুড়ে শরীর যেন গজগজ করতে থাকলো তার। মগের মুলুক পেয়েছে নাকি? দিনের পর দিন কাজ করে নেবে আর মাইনে চাইলেই বলবে কাজ ছেড়ে দাও। এ আবার কেমন নীতি রে? আমি কি বলবো বলো দাদা, আমি নিজেও তো তোমাদের মতোই গরিব কামলা মানুষ। আমি কিছু বললে আমাকেও যে কাজ থেকে ছাড়িয়ে দেবে। হে মোড়লকে দেখছি আগে শায়েস্তা করতে হবে। এত টাকা পয়সা, এত জমি, অথচ তার চাল চলন দেখে কেমন ফকিরের মতো। কি করবে তাহলে? তাকে শায়েস্তা করার মতন তোমার কাছে কি কোনো উপায় আছে? এখন নেই, কিন্তু উপায় বের করতে কতক্ষণ? আর কয়দিন দেখি, তারপর এই মোড়লের একটা ব্যবস্থা ঠিক করব। কিন্তু দেখো আবার যেন হিতের বিপরীত না হয়। সেসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি চিন্তা করছি। বাড়ি গিয়ে মেয়েটাকে এখন আমি কি জবাব দেব? কেন, কি হয়েছে বলো তো? আর বলিস না, মেয়েটা বায়না করেছে যাওয়ার সময় যেন কিছু নলেন গুড় নিয়ে যায়। তার নাকি পিঠে খেতে ইচ্ছে করছে। এখন টাকা ছাড়া আমাকে গুড় কে দেবে শুনি? ও এই ব্যাপার। ঠিক আছে, আমার কাছে টাকা আছে, সেখান থেকে না হয় কিছু টাকা ধার নিলে। এসব নিয়ে তুমি ভেবো না। তুই আমাকে বাঁচালি রে ভাই। আরে দাদা, এসব কোনো বিষয়ই না। এরপর গোপালের দিকে তাকিয়ে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল হরিদাস। শিরশিরে বাতাস ও কুয়াশার মধ্যে বাজারের ভেতরের দোকানগুলোতে যেন সন্ধ্যা নামলেই ভিড় জমে যায় দ্বিগুণ উৎসাহে। শীতের আমেজ, সেই সাথে ধোঁয়া ওঠা গরম চা, সকলের শরীরে যেন এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়। সন্ধ্যাবেলা রতনের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে গোপাল ও হরিদাস।
দোকানের ভেতরে হাসি মুখে দাঁড়িয়ে আছে রতন। রতনের মুখে হাসি থাকলেও এখনো বিরক্তির ছাপ স্পষ্ট গোপাল ও হরিদাসের মুখে। কিরে, আজ তোদের দুইজনের মুখে এমন বিরক্তির ছাপ কেন? আসার পর থেকে দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছিস, এক কাপ চাও খেতে চাইলি না। কি হয়েছে বল তো তোদের? আর কি হবে, এই মোড়ল মেজাজটা পুরোই খারাপ করে দিয়েছে। চা খাওয়া তো দূর, পেটে এক যে দু মুঠো ভাত খাবো সেও যে আর উপায় নেই। এ আবার কেমন কথা? মোড়ল আবার কি করলো তোদের সাথে? আর কি হবে, এই জালিমের বাচ্চা দিনের পর দিন আমাদের থেকে কঠোর পরিশ্রম করিয়ে নেবে, কিন্তু মাইনে দেওয়ার সময় আসলেই নানা ধানায় পানায় শুরু হয়ে যায়। এই মোড়লের কাছে আমিও কিছু টাকা পাই, বুঝলি? আজ দেবো কাল দেবো করে কাটিয়ে দিয়েছে মাস দুয়েক, আর এখন টাকা দেওয়ার ভয়ে আমার দোকানে চাই খেতে আসে না। ওই তো গোপাল তোর পাশে আছে, গোপালকে জিজ্ঞাসা কর। আমাকে আর কি জিজ্ঞাসা করবে গণতন্দা? হরিদাস দাদা তো সব কিছু জানে, আর সব সময় তার সাথে থাকি বলে ভেবো না যে সে আমায় সময় মতন মাইনে দেয়। মানে তোর সাথেও এমন করে? এখন আমাদের একটাই কাজ অবশিষ্ট আছে, আমাদের সকলেরই উচিত তার কাজ না করা। এক এক করে সকলেই যখন তার কাজ করা বন্ধ করবে, তখন ওই জালিম বুঝবে। হাসা লেগো হরিদাস দাদা, সে এই গ্রামের মোড়ল, তার বিরুদ্ধে গিয়ে আমরা কি এই গ্রামে থাকতে পারবো? তুমি বলো একবার। গোপাল কিন্তু কথাটা একদম ঠিক বলেছে রে হরিদাস। তাইলে আর কি, যতদিন এই জালিম আছে ততদিন তার জুলুম সহ্য করো। চল রে গোপাল, বাজারের কাজটা সেরে আমাকে আবার বাড়ি যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। এরপর আর কথা না বাড়িয়ে রতনের দোকানের সামনে থেকে চলে যায় হরিদাস ও গোপাল। সন্ধ্যার ক্ষীণ আলোয় এবং বাজারের মানুষের সমাগমে বেশ অদ্ভুত সুন্দর দেখাচ্ছে হারানের গুড়ের দোকানটাকে। ইদানিং বাজারের গুড়ের দোকানগুলোতে মানুষের ভিড় যেন তুলনামূলক বৃদ্ধি পেয়েছে কিছুটা, আর সেই সুযোগে গ্রামের গুড় ব্যবসায়ীরাও যেন নিজেদের পকেট ভারী করতে পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ হারে, যার জন্য মাথা যেন আরও গরম হয়ে গিয়েছে হরিদাসের। শীত নামলো কি নামলো না, তোমরা তাতেই যা শুরু করে দিয়েছো। পুরো দমে শীত নামলে যে আরো কি করবে। আরে দাদা, তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? সব কিছুরই তো একটা সময় আছে নাকি? এই শীতের সময় আমরা যেমন ব্যবসা করি, গরমের সময় আবার অন্য ব্যবসায়ীরা ব্যবসা করে, আমরা তো তখন বসে থাকি। এখানে এত রেগে যাওয়ার কি হলো? এই কথা বলে বলে তো তোমরা নিজেদের পকেটই ভারী করছো, আর মাঝখানে মরছে কেবল আমাদের মতো গরিবেরা। বাদ দাও দাদা, এদের এসব বলে কোনো লাভ নেই। সময়টাই এসেছে এমন, যে যেভাবে পারছে সব লুটে পুটে খাচ্ছে। সেটাই রে গোপাল, সেটাই। মাঝে মাঝে ইচ্ছে করে সব কিছু ছেড়ে ছুড়ে জঙ্গলে গিয়ে বসবাস শুরু করি। তাতেও বিশাল সমস্যা আছে গো দাদা। এই ধরো সাপ, খোপ, পশু কিংবা ভূত প্রেতের। মানুষের চাইতে সেসব জন্তু জানোয়ারের সাথে মোকাবিলা অধিক সহজ, বুঝলে? এসব জেনে আমরা কি করব বলো দাদা? আমরা গুড়ের ব্যবসায়ী, আদার খবর শুনে লাভ কি বলুন? এই তার থেকে বলুন এই কিলো গুড় দেবো বলুন দেখিনি। তোমার গুড়ের যে দাম, 8 কিলো দাও। হরিদাসের হাতে একটা গুড়ের প্যাকেট তুলে দেয় হারান। হারানের হাত থেকে গুড়ের প্যাকেটটা নিজের হাতে নেয় হরিদাস। এই নিন দাদা, এই আপনার গুড়। ঠিক আছে, চল রে গোপাল। তুমি যাও গো হরিদাস দাদা, আমার বাজারে আরও কিছুটা কাজ আছে, আমি সেইগুলো সেরেই চলে যাব। ঠিক আছে, আমি তবে চললুম। এরপর আর কথা না বাড়িয়ে দোকান থেকে বেরিয়ে যায় হরিদাস। রাতের বেলা গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হরিদাস। জনমানব শূন্য ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে কিছুটা অস্বস্তি হচ্ছিল তার। তবুও আগে পিছে না ভেবে
সামনের দিকে তাকিয়ে হাঁটতে থাকে সে। হঠাৎ করেই হরিদাস, দাঁড়াও! কথাটা হরিদাসের কানে বাজতেই হাঁটা থামিয়ে দেয় হরিদাস। এমন ফাঁকা রাস্তায় তাকে কে ডাকছে ভাবতে ভাবতেই তার সামনে এসে দাঁড়ালো হারান। হঠাৎ করেই হারানকে তার সামনে দাঁড়াতে দেখে কিছুটা ভয় পেয়ে গেল হরিদাস। হে কি, তুমি তুমি সে গুড়ের দোকানি না? হ্যাঁ গো দাদা, আমি। এই তুমি মনে হয় তোমার গুড়ের ব্যাগখানা আমার দোকানেই ফেলে এসেছিলে, এই সেটা দিব বলেই তোমার পিছু পিছু ছুটলাম। কি বলছো কি? আমি তো তোমার দোকানে গুড় ফেলে আসিনি। এই দেখো, আমার হাতে গুড় আছে। হ্যাঁ তাই তো। তাহলে এগুলো কার বলুন তো? কি আশ্চর্য! সেটা আমি কি করে বলবো বলো তো? এগুলো আমার না বললাম তো। তুমি এবার যাও তো দাদা, অযথা আমার রাস্তা আটকে রেখেছো। তোমার তো দেখছি বাড়ি যাওয়ার ভীষণ তাড়া, কিন্তু এত সহজে তো তুমি বাড়ি যেতে পারবে না ভাই। কেন কেন যেতে পারবো না? আর তুমি কে বলো তো? আমাকে সেই তখন থেকে অযথায় বিরক্ত করছো। হরিদাসের কথা শুনে হা হা করে হেসে উঠল হারান। হারানের হাসি দেখে অবাক এবং একই সাথে ভীষণ রকম বিরক্ত হয়ে গেল হরিদাস। তুমি এভাবে হাসছো কেন বলো তো? আমি বলছি আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমার জন্য আমার মেয়ে অপেক্ষা করে আছে। আমার জন্য আমার ছেলে মেয়ে অপেক্ষা করেছিল, কিন্তু তোর দাদা আমারে যেদিন বাড়ি যেতে দেয়নি, আর তাই আজ আমি তোকেও যেতে দেব না। দাদা, কিন্তু আমার দাদা তো বছর 2 আগে মারা গিয়েছে। সে তোমাকে কিভাবে আটকে রাখলো? আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না। এখন তো কিছুই বুঝতে পারবি না, সব কিছু জেনেও না জানার ভান করবি। আরে ধুর, তুমি যাও তো ভাই। এই বলেই সামনের দিকে হাঁটতে শুরু করলো হরিদাস। হাঁটতে হাঁটতেই বাঁশ বাগানের ভেতরে চলে গেল সে। রাতের বেলা বাড়ির পথে হেঁটে যাচ্ছে হরিদাস। তার বাড়ি পৌঁছতে হলে বাঁশ বাগান পেরিয়ে যেতে হয়। রাতের এই সময়টাতে সেই বাঁশ বাগানের আশেপাশে তেমন কেউ থাকে না। আজ তার ব্যতিক্রম হলো না। বাঁশ বাগানের ভেতরে প্রবেশ করতেই শরীরটা কেমন যেন ছমছম করে উঠল তার। হঠাৎ করে সে লক্ষ্য করল বিকৃত চেহারার একজন মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে। কে কে কে- কে তুমি? আর তুমি কি কি চাও আমার কাছে? হ্যাঁ, আমি রে, আমি হারান। আমারে চিনতে পারতাছিস না তুই? হারান? কিন্তু কিন্তু তুমি তো খানিক আগেও মানুষ ছিলে। এখন তোমার এমন রূপ কি করে এলো? হ্যাঁ, হ্যাঁ। ওটা তো আমার নকল চেহারা ছিল রে। এখন যারে দেখছিস সেটাই আমি। কিন্তু কিন্তু তুমি কেন আমার পিছু নিয়েছো? আমার অপরাধটা কি? তোর অপরাধ? তোর অপরাধ একটাই, তুই তোর ভাইয়ের অপরাধ জেনেও চুপ করে থেকেছিস। তোরা কেউ তারে কিছু বলিসনি। কিন্তু আমরা তো জানি না আমার দাদা তোমার সাথে কি করেছে আর আর কেন করেছে। বছর 4 আগে তোর দাদা আমারে মেরে ফেলেছিল, কিন্তু আমি বা আমার পরিবার তার কোনো বিচার পাইনি। আর তাই আমি নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিব। তুই আজ আমার হাতে মরবি। কিন্তু তোমার সাথে যা হয়েছে তা তো আমার দাদা করেছে। দাদার অপরাধের শাস্তি
তুমি আমাকে দেবে কেন? কারণ তোরা তার অন্যায়ের বিরুদ্ধে কিছু বলিসনি। আমি প্রথমে তোর দাদাকে মেরেছি, তারপর মেরেছি তোর বাইরে, আর আজ মারবো তোরে। দয়া করে আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে মেরো না, দয়া করে আমাকে তুমি ছেড়ে দাও। তোর কোনো নিস্তার নেই হরিদাস, আজ তোরে আমার হাতেই মরতে হবে। এরপর ক্ষিপ্ত হয়ে তার লম্বা হাত দিয়ে হরিদাসের গলা চেপে ধরে। তাকে মেরে ফেলে হারান। মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করে মাটির ওপর লুটিয়ে পড়ল হরিদাসের দেহ। হরিদাসের মৃত্যু দেখে তৃপ্তির হাসি হেসে উধাও হয়ে গেল হারান।